সুধীবৃন্দ, প্রথমেই শ্রী অরবিন্দ স্মৃতিতীর্থ, শ্রী অরবিন্দ ট্রাস্ট তাঁদের আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনাদের সঙ্গে আমার আলোচনার কিছু সুযোগ করে দিয়েছেন বলে। আলোচনার বিষয় শ্রী অরবিন্দ, স্বামী বিবেকানন্দ এবং নিবেদিতা। আজকে যাদের নিয়ে আমরা আলোচনা করব তাঁদের না জানলে ভারতবর্ষকে জানা সম্ভব নয়। আমাদের দুর্ভাগ্য যে স্বামীজি কম বয়সে মারা গেলেন, শ্রী অরবিন্দ জীবনের মূল স্রোত থেকে সরে গেলেন এবং সুভাষচন্দ্র হারিয়ে গেলেন। যদি এই তিনজন থাকতেন তাহলে ভারতবর্ষের চেহারাটা অন্যরকম হতো। শ্রী অরবিন্দ, স্বামীজি এবং নিবেদিতা প্রায় একই সময় জন্মেছিলেন। স্বামীজি 1863, নিবেদিতা 1867 এবং শ্রী অরবিন্দ 1872। তিনজনেই পাশ্চাত্যে গিয়েছিলেন। স্বামীজি 4 বছর ছিলেন, নিবেদিতা ওদেশে জন্মেছিলেন এবং শ্রী অরবিন্দ 6 বছর বয়সে চলে যান। এবং পাশ্চাত্যের যে সমাজ, সেই সমাজ সম্বন্ধে এদের খুব পরিষ্কার ধারণা ছিল। 1893 সাল ভারতবর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বছর। এই বছর স্বামীজি তার শিকাগো ধর্ম মহাসভায় বিখ্যাত হয়েছিলেন। শ্রী অরবিন্দ পাশ্চাত্য থেকে চলে এসে বরোদার রাজার জরিপ বিভাগে চাকরি গ্রহণ করেন এবং বিবেকানন্দের যে শিকাগোর প্রভাব এর একটি অনবদ্য লেখা লিখেছিলেন। সেখানে অরবিন্দ ঘোষ লিখছেন, কারণ তখন তো শ্রী অরবিন্দ নন, তিনি লিখছেন, গোয়িং ফোর্থ অফ বিবেকানন্দ, মার্কড আউট বাই দ্য মাস্টার as the heroic soul destined to take the universe in his 2 hands and change it, was the first visible sign that India is awake not only to survive but to conquer. ভারতবর্ষ সেই প্রথম পৃথিবীর মানচিত্রে একটা জায়গা করে দিল। স্বামীজির আগে যারা গিয়েছিলেন, মহাত্মা রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, রমেশচন্দ্র দত্ত, এদের সকলেরই চাকরির জন্য পাশ্চাত্যে যান। আর স্বামীজি গিয়েছিলেন ভারতবর্ষের কথা শোনানোর জন্যে। যাঁরা মনে করতেন আমাদের দেশের মানুষ শিক্ষিত নন, যেহেতু আমাদের রাজনৈতিক স্বাধীনতা নেই, যারা মনে করতেন যেহেতু আমাদের পেটে অন্ন নেই, পরনে বস্ত্র নেই, মাথার ওপর ছাদ নেই, অতএব আমরা বর্বর একটি জাত, তাদের স্বামীজি ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের সমাজ সেই সম্বন্ধে শিকাগোয় বলেছিলেন। স্বামীজি যেদিন বিখ্যাত হন সেদিন অ্যানি বেসান্ট ছিলেন উপস্থিত। তিনি লিখছেন, শিকাগোর ঘন আবহাওয়ার মধ্যে জ্বলন্ত ভারতীয় সূর্য, সন্ন্যাসী তিনি, কিন্তু প্রথম দর্শনে সন্ন্যাসীর চেয়ে সৈনিক বলি বেশি মনে হয়। বক্তৃতা মঞ্চ থেকে নেমে এসেছেন, দেশ ও জাতির গর্ব ফুটে আছে দেহের রেখায় রেখায়। ভারতবর্ষের বাণীকে তিনি বহন করে এনেছেন, ভারতবর্ষের নামে তিনি দাঁড়িয়েছেন এবং সকল দেশের রানীর মতো যে দেশ, তার কথা স্মরণ রেখেছিলেন এই চারণ সন্ন্যাসী। স্বামীজি প্রথম বক্তৃতাটি দেন 11ই সেপ্টেম্বর 1893, তারপর 15ই সেপ্টেম্বর, তারপর 19শে সেপ্টেম্বর, তারপর 20শে সেপ্টেম্বর, তারপর 26শে সেপ্টেম্বর এবং তারপর 27শে সেপ্টেম্বর। আমি 3টি বক্তৃতার অংশ বিশেষ উল্লেখ করব। প্রথম দিন যে স্বামীজি বলেছিলেন, সেখানে স্বামীজি চিহ্নিত করেছিলেন তাঁদের, যারা পৃথিবীর মাটি বারবার মানুষের রক্তে ভিজিয়ে দিয়েছে, আকাশ বাতাস বারুদের গন্ধে ভরিয়ে দিয়েছে এবং মানুষের মধ্যে হতাশার বীজ ঢুকিয়ে দিয়েছে। স্বামীজি বলেছিলেন, sectarianism, bigotry and its horrible descendant fanaticism have long possessed this beautiful earth. They have filled the earth with violence, drenched it often with human blood, destroyed civilizations and sent whole nations to despair. Had it not been for these horrible demons, human society would be far more advanced than it is now. এখনকারও যদি সমাজকে আমরা দেখি, দেখব কুপবন্দুক মানুষ, ধর্মান্ধ মানুষ, যারা নিজের চামড়ার বাইরে কিছু ভাবতে পারে না, তারাই বারবার মানুষের বুকে, মানুষের মনে হতাশার বীজ ঢুকিয়ে দিচ্ছে এবং বিভেদ তৈরি করছে। মানুষের ভেতর থেকে ঘৃণা বেরিয়ে আসছে। স্বামীজি শেষ বক্তৃতা দিয়েছিলেন 27 তারিখ
এবং সেদিন বলেছিলেন আগামী দিনে সব ধর্মের ওপর শত বাধা সত্ত্বেও লেখা হবে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐকতান ও শান্তি। In the face of this evidence, if anybody dreams of the exclusive preservation of his own religion and the destruction of others, I pity him from the bottom of my heart and point out to him that upon the banner of every religion will soon be written, in spite of great resistance, help and not fight, assimilation and not destruction, harmony and peace and not dissension. এই যে প্রথম বক্তৃতা এবং শেষ বক্তৃতা, তার মধ্যে যদি একটা লজিক্যাল কানেকশন আমরা টানি, তাহলে মাঝের বক্তৃতা রয়েছে পেপার অন হিন্দুইজম, পাশ্চাত্যে স্বামীজির প্রথম লিখিত বক্তৃতা। এবং সেই লিখিত বক্তৃতায় স্বামীজি বিশ্বজনীন বা সর্বজনীন ধর্মের কথা বলেছিলেন এবং দুটি নতুন শব্দ তিনি ব্যবহার করেছিলেন, একটি ইউনিভার্সাল রিলিজন আর একটি ইউনিভার্সাল ইন্ডিভিজুয়ালিটি। যখন ব্যক্তি অসীম হয়ে যায় এবং যখন সেই ধর্মটিকে অনুসরণ করতে শুরু করে, আমি ইংরেজিটা বলবো কিন্তু বাংলাটার ভাব সাংঘাতিক। উদারতায় সেই ধর্ম তার অনন্ত হাত বিস্তৃত করে পৃথিবীর সব মানুষকে আলিঙ্গন করবে। সেই ধর্মে কারুর প্রতি অসহিষ্ণুতা বা পীড়নের কোনো স্থান থাকবে না। সেই ধর্ম সকলের দৈব অস্তিত্ব স্বীকার করবে এবং তার মূল কাজ হবে সেই দৈব অস্তিত্ব বিকাশের সহায়তা। The Hindus may have failed to carry out all his plans, but if there is ever to be a universal religion, it must be one which will have no location in place or time, which will be infinite like God it will preach, whose sun will shine upon the followers of Krishna and of Christ, on saints and on sinners alike, which will not be Brahminic or Buddhistic, Christian or Mohammedan, but a sum total of all these and still have infinite space for development, which in its Catholicity will embrace its infinite arms and find a place for every human being, from the lowest groveling savage, not far removed from the brute, to the highest man, towering over the virtues of his hidden heart, almost above humanity, making society stand in awe of him and doubt his human nature. It will be a religion which will have no place for persecution or intolerance in its polity, which will recognize the divinity of every man and woman, and whose whole force, whose whole scope will be centered in aiding humanity to realize its own true divine nature. এই যে ধর্মের কথা স্বামীজি বলেছিলেন, এই ধর্মটি এখন অবধি অনুসরণ করা হয় না। 1955 সালে পৃথিবীর দুজন শ্রেষ্ঠ পণ্ডিত বার্ট্রান্ড রাসেল এবং আলবার্ট আইনস্টাইন, তারা সব রাষ্ট্রনায়ককে এটি চিঠি পাঠান। তাকে বলা হয় রাসেল আইনস্টাইন ডিক্লারেশন। যদিও 1954 সালে আইনস্টাইন মারা গিয়েছিলেন, যেহেতু সই করে গিয়েছিলেন তাই জন্য এই চিঠিটি ভ্যালিড। এবং সেখানে তারা বলেন যে আমাদের ভেতরে একজন শিল্পী আছেন, সেই শিল্পীকে চতুর্দিকে ছড়িয়ে দাও যাতে সে শান্তির কথা বলতে পারে। There is an artist in every one of us, let him loose to spread joy everywhere. এবং সেইখানে বলেছিলেন যে যদি না আমরা হিংসার পথ ছাড়তে পারি, আমাদের আগামী দিনে বড় বিপদ আছে। এবং এই যে বিবেকানন্দের বক্তৃতা, সেই বক্তৃতা ভারতকে জাগিয়ে দিল। আমেরিকানরা বলে এই লোকটার দেশে আমরা মিশনারি পাঠাই, এরই উচিত আমাদের দেশে মিশনারি পাঠানো। 1897 সালে স্বামীজি এলেন ভারতবর্ষে, মাদ্রাজে একটি বক্তৃতা দিলেন, আগামী 50 বছর দেশমাতা তোমার একমাত্র আরাধ্যা দেবী হন, বাকি সব অকেজো দেবতা এখন ফেলে রাখলেও চলবে। সব দেবতা ঘুমাচ্ছেন, শুধু একটি দেবতা জেগে আছেন, তিনি তোমার স্বদেশ। তার কান এবং হাত সর্বত্র বিস্তৃত। যখন কলকাতা এলেন তখন যুবকেরা ঘোড়ার গাড়ির ঘোড়া খুলে দিয়ে শিয়ালদা স্টেশন থেকে পশুপতি বসুর বাড়িতে নিয়ে গেল। মাঝখানে রিপন কলেজে স্বামীজি একটু বক্তৃতা দেওয়ার চেষ্টা করেছিলেন, মাইক্রোফোন তখন নেই। এত মানুষের উন্মাদনা এবং কোলাহল, স্বামীজি কিছুই বলতে পারলেন না এবং পশুপতি বসুর বাড়িতে চলে যান। উত্তর কলকাতার বিখ্যাত বাড়ি, নন্দলাল বসু যে বাড়ির ছেলে,
যে বাড়িতে শ্রীরামকৃষ্ণ এসেছেন, যে বাড়িতে রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে গিয়েছেন, রাখি বেঁধেছেন, এবং যে বাড়িতে প্রথম স্বদেশী মেলা হয়েছিল সেই বাড়িতে স্বামীজি যান এবং যুবকেরা ঘোড়ার গাড়ির ঘোড়া সরিয়ে সেই গাড়িটিকে টেনে নিয়ে যায়। এবং ভারতবর্ষে স্বামীজি যখন আসেন তখন যুবকদের মতো নতুন উন্মাদনা জেগে ওঠে। স্বামীজির মধ্যম ভ্রাতা 1895 সালে স্বামীজিকে ইংল্যান্ডে দেখেছিলেন। মহেন্দ্রনাথ তার লন্ডনের বিবেকানন্দ গ্রন্থে লিখছেন, একদিন দুপুরে খাবার পরে স্বামীজি ভারতবর্ষের কথা বলতে গিয়ে খুব উত্তেজিত হয়ে পড়লেন। বললেন, কি কংগ্রেস হাওড়ের মতো চিৎকার করছে, স্বাধীন দেশগুলোয় তাদের ঘোষণা জানিয়ে দিতে বলো, ব্রিটিশ পুলিশ গুলি চালাক, আমার গায়ে লাগুক, আমার গায়ে লাগলে আমেরিকানরা ক্ষেপে যাবে, এরা বুঝবে কার গায়ে হাত দিয়েছে। 1901 সালে হেমচন্দ্র ঘোষ স্বামীজির সঙ্গে ঢাকায় দেখা করেন কয়েকজন বন্ধু বান্ধবকে নিয়ে এবং জিজ্ঞেস করেন যে, স্বামীজি আপনি বলুন যে ভারতবর্ষে আমরা কিভাবে ধর্মজীবন যাপন করব, কিভাবে ব্রহ্মচর্য পালন করব এবং আমাদের কি করণীয়। স্বামীজি পাইপ খাচ্ছিলেন, পাইপটা রেখে বললেন, শোন, পরাধীন জাতের মাতৃশ্রাদ্ধের কোনো অধিকার নেই। যে লুটেরারা তোর মাকে অত্যাচার করছে তাকে তাদের আগে দেশ থেকে তারা, দেশের মানুষকে ফ্রি ডিক্লেয়ার করতে বল, ব্রিটিশ পুলিশ গুলি চালাক, দেশে রক্তগঙ্গা বয়ে যাক, আর তার প্রথম বুলেটটা এসে লাগুক আমার বুকে। জেগে উঠেছিল যুব সমাজ। এমন কোনো বিপ্লবী নেই যারা বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত হননি। প্রীতিলতা ওয়াদ্দেদার অত্যন্ত ভালো ছাত্রী ছিলেন। চট্টগ্রাম থেকে তিনি কলকাতার বেথুন কলেজে পড়তে আসেন এবং বেথুন কলেজে তিনি ফিলোজফি নিয়ে ভর্তি হন। বাড়ি থেকে তার কাছে চিঠি আসে যে পাড়ার ছেলে রামকৃষ্ণ বিশ্বাস তার ফাঁসির দিন ঠিক হয়ে গেছে। প্রীতিলতা তার সঙ্গে যেন গিয়ে জেলে দেখা করেন। প্রথম দিন যে প্রীতিলতা দেখা করেন তার পরনে শাড়ির ওপর একটি ব্রোচ ছিল, সেই ব্রোচে বিবেকানন্দের মুখ। রামকৃষ্ণ চিঠি লিখেছিলেন প্রীতিলতাকে যে সব সময় মনে রাখবে, হি ওয়াজ দ্য স্পিরিচুয়াল অ্যান্ড পলিটিক্যাল গুরু অফ ইন্ডিয়া। ভারতবর্ষের আধ্যাত্মিকতা এবং রাজনৈতিক গুরু হচ্ছেন বিবেকানন্দ। পরে আমরা দেখব রামকৃষ্ণের ফাঁসি হয়ে যায়, প্রীতিলতা বেথুনের পড়া সেরে ফিরে যান চট্টগ্রামে। সেখানে তিনি যোগ দেন সূর্য সেনের দলে। ইউরোপিয়ান ক্লাব যেদিন রেড করা হয় তার গায়ে বুলেট লাগে, তিনি গ্রেপ্তারি এড়াতে পটাশিয়াম সাইনাইডকে সুইসাইড করেন এবং ভারতবর্ষে তিনি প্রথম মহিলা শহীদ। রাজেন লাহিড়ী দক্ষিণেশ্বর বোমার মামলার একজন আসামি, তার ফাঁসি হয়ে গিয়েছিল। দেখা গেল যত দিন এগোচ্ছে তত রাজেন লাহিড়ীর দেহের ওজন বাড়ছে এবং তিনি কি একটা ঘরে বসে উচ্চ স্বরে পাঠ করেন। ব্রিটিশ জেলার এসে বললেন যে তুমি কি পাঠ করো প্রতিদিন? রাজেন বলেছিলেন, আমি স্বামীজির পত্রাবলী পাঠ করি। আমি বেঁচে থাকবো না, কিন্তু এই বিবেকানন্দই তোমাদের একদিন দেশ থেকে তাড়াবে। কেন বাঙালির ছেলেরা বিপ্লবী হয়ে যাচ্ছে? সাহেবরা সিডিশন কমিটি তৈরি করলো এবং সেই সিডিশন কমিটি জাস্টিস রাওলাটের নেতৃত্বে তার রিপোর্ট জমা দিল। সেই সিডিশন কমিটি বাঙালিদের বড় খাটো করে দেখালো। তারা বলল, বাঙালি কেমন? ধুতি ক্ল্যাড, ইংলিশ স্পিকিং, এফিমিনেট বেঙ্গলি। তারা ধুতি পরে, ইংরেজি জানে এবং মেয়েলি ভাবের বাঙালি, খাটো করার জন্য। তারা বিবেকানন্দ সম্বন্ধে বলল, বিবেকানন্দ আফটার ডেথ হ্যাজ বিকাম মোর ডেঞ্জারাস দ্যান ওয়েন হি ওয়াজ অ্যালাইভ। স্বামীজি চলে গেলেন 1902 সালে। আমাদের দুর্ভাগ্য যে স্বামীজির সঙ্গে শ্রী অরবিন্দের দেখা হয়নি, কারণ স্বামীজি যখন প্রথমবার বিদেশ থেকে ফেরেন 1897 সাল, আবার দ্বিতীয়বার বিদেশে যান 1899 সাল, 1900 সালের শেষে ফেরেন, তারপর 1901 সালে পূর্ববঙ্গে যান এবং 1902 সালে 39 বছর বয়সে তার শরীর চলে যায়। শরীর চলে যাওয়ার 2 মাস আগে নিবেদিতা চিঠি লিখে জানতে চান যে আপনার শরীর কেমন আছে। স্বামীজি উত্তর লেখেন, এত কাজ করতে হয় যে বুঝতে পারি না কেমন আছে, আর বুঝতেই যখন পারি না তখন ধরে নিতে হবে আমি ভালো আছি।
আনট্রিটেড ডায়াবেটিস, 2বার হার্ট অ্যাটাক হয়েছে, ডায়াবেটিস একটা চোখ চলে গেছে, 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, পা ফুলছে, তবুও ভারতবর্ষের মানুষের কথা তিনি এক মুহূর্তের জন্য তার থেকে সরে যাননি। এমন হইতে পারে যে আমি হয়তো বুঝিব এই দেহের বাইরে যাওয়া বা এই দেহকে জীর্ণ বস্ত্রের ন্যায় পরিত্যাগ করাই আমার পক্ষে হিতকর, কিন্তু আমি কোনো দিন কর্ম হইতে ক্ষান্ত হইব না, যতদিন না পৃথিবীর মানুষ ঈশ্বরের সহিত একত্ব অনুভব করিতেছে, ততদিন সর্বত্র আমি মানুষের মনে প্রেরণা যোগাইতে থাকিব। 1894 সাল শিকাগোর পরে কলকাতায় প্রথম চিঠি এলো স্বামীজির, একটা বড় চালা চাই, বরানগরে অনেক গরিব গুরব আছে, তাদের জুটিয়ে আনা চাই, তারপর ম্যাজিক লণ্ঠন দিয়ে গ্লোব দিয়ে তাদের পড়াতে হবে, ওসব পুঁথিপাত্রার কাজ নয়, মুখে মুখে শিক্ষা দাও, যদি পারো তবে তোমরা বুঝবো মরদ, আমার কাজে আসবে। স্বামীজি আবার আলমোড়ায় গিয়েছিলেন, দক্ষিণ ভারতে গিয়েছিলেন, কিন্তু পশ্চিম ভারতে যাননি। পশ্চিম ভারতে যদি যেতেন তাহলে অবশ্যই শ্রী অরবিন্দের সঙ্গে তার দেখা হতো। কিন্তু স্বামীজির দেহত্যাগের কয়েক বছর পর আমরা আলিপুর সেন্ট্রাল জেলে স্বামীজির সঙ্গে শ্রী অরবিন্দের একটা ইন্টারাকশানের খবর পাই, এবং সেখানে আমরা কর্মযোগ নিয়ে আলোচনা পাই। বিচকফট, যিনি বিচারপতি ছিলেন আলিপুর বোমার মামলার, তিনি শ্রী অরবিন্দের সঙ্গে একই বছর ICS হয়েছিলেন। বিচকফট বাংলায় প্রথম হয়েছিলেন, শ্রী অরবিন্দ ল্যাটিনে প্রথম হয়েছিলেন, এবং জিজ্ঞেস করেছিলেন, ঘোষ, ওয়াই ডোন্ট ইউ রিড বেঙ্গলি? শ্রী অরবিন্দ চমৎকার উত্তর দিয়েছিলেন, আই ফাইন্ড দ্য ল্যাঙ্গুয়েজ টু বি ট্রিভিয়াল। ভাষাটা আমার কাছে কঠিন লাগে। সে বিচকফট এসছেন, বারীন্দ্র কুমার লিখছেন যে অরবিন্দ শীর্ষেশনে আছেন, জিজ্ঞেস করছেন কদিন এই অবস্থায় থাকবে? বারীন্দ্র উত্তর দিচ্ছে, ইট কুড বি 2 days, ইট কুড বি 2 hours, ইট কুড বি 2 minutes। সেইখানে কর্মযোগ যেটি আমরা পাই, সে কর্মযোগের সম্পূর্ণ নতুন একটা ব্যাখ্যা। ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে দুর্ভাগ্য এই যে দর্শনের মধ্যে ব্রাহ্মণরা সেটিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, এবং এই যে পুরোহিততন্ত্র, সেই পুরোহিততন্ত্র আস্তে আস্তে একটা অত্যাচারের মাধ্যম হয়ে যায়। স্বামীজির যে কর্মযোগ, সেই কর্মযোগে নিজেকে মিলিয়ে মিশিয়ে দেশের কথা, মানুষের কথা বলা রয়েছে। স্বামীজি শঙ্করাচার্য সম্বন্ধে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন, আলাসিঙ্গা পেরুমলকে চিঠি লিখেছিলেন, শঙ্কর মহাপণ্ডিত ছিলেন, কিন্তু হৃদয়ের খামতি ছিল, ব্রাহ্মণের অহংকার ছিল। স্বামীজি একটা কথা বারবার বলতেন, যদি কখনো মস্তিষ্ক এবং হৃদয়ের কনফ্লিক্ট হয়, তুমি হৃদয়ের দিকে তাকাও। ইফ দের ইজ এ কনফ্লিক্ট বিটুইন ইয়োর হেড অ্যান্ড ইয়োর হার্ট, অ্যাপিল টু ইয়োর হার্ট। যখন স্বামীজি লেক লুসার্নে আছেন পল ডয়সনের সঙ্গে, খবর পেলেন মাইসোরের মহারাজা তার বাড়ির কয়েকটা ঘর খুলে দিয়েছেন সাধারণ ছেলে মেয়েদের জন্যে, যাতে পড়াশোনা করতে পারে। স্বামীজি থেকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখলেন, দিস লাইফ ইজ শর্ট, দি ভ্যানিটিজ অফ দি ওয়ার্ল্ড আর অল ট্রানজিয়েন্ট, বাট দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, দি রেস্ট আর মোর ডেড দ্যান অ্যালাইভ। এই জীবন কয়েকদিনের, জীবনের চাকচিক্য কয়েকদিনের, সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে, বাকিরা মৃত প্রেত তুল্য। তারপর লিখলেন, রাজা, আপনার জন্য প্রতিদিন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, দারিদ্র ও অশিক্ষায় নিমজ্জিত লক্ষ লক্ষ ভারতীয়ের জন্য আপনার মন যেন আরও গভীরভাবে অনুভব করে। 1896 সালে লেখা চিঠি। তারপরে আমরা দেখব 1897 সালে দার্জিলিং থেকে সরলা দেবী চৌধুরানী, ভারতী পত্রিকার সম্পাদিকা, তাকে একটি বড় চিঠি লিখেছিলেন স্বামীজি। তার এক জায়গায় লিখছেন, যদি কেউ এই হতশ্রী, লুপ্ত ভাগ্য, পরপদ দলিত, চিরবুভুক্ষিত ও কলহশীল ভারতবাসীকে প্রাণের সহিত অনুভব করে, তবে ভারতবর্ষ আবার জাগিবে। যবে শত শত নরনারী নিজ ভোগ সুখেচ্ছা ত্যাগ করিয়া
দারিদ্র্য এবং অশিক্ষায় নিমজ্জিত স্বদেশীয় মানুষের উন্নতি কামনা করিবে, তাই ভারতবর্ষ আবার জাগিবে। এই প্রেক্ষিতে কর্মযোগ, যে কর্মযোগ নিজের পাণ্ডিত্য, নিজের অহংকার প্রকাশ করে না, যে কর্মযোগের মধ্যে মানুষের আত্মার উদ্বোধনের কথা আছে। স্বামীজি সম্বন্ধে রবীন্দ্রনাথ বলেছিলেন, বাংলাদেশের যুবকদের মধ্যে যে দুঃসাহসিক অধ্যাবসায়ের পরিচয় পায়, তার মূলে আছে বিবেকানন্দের বাণী, যা তাদের আত্মাকে ডেকেছিল, আঙুলকে নয়, এবং সে বাণী কর্মের মধ্যে দিয়ে, ত্যাগের মধ্যে দিয়ে আত্মার উদ্বোধন ঘটিয়েছিল। এবং আমরা দেখব যে জেলের মধ্যে শ্রী অরবিন্দের পরিবর্তন হচ্ছে। শ্রী অরবিন্দ তো তার আগে মানুষের সঙ্গে সেভাবে মেশেননি। যখন তিনি বিলেতে যান, যখন কেমব্রিজে পড়াশোনা করছেন, যখন ডিসার্টেশন জমা দিয়েছেন, তখন অস্কার ওয়াইল্ড সেই ডিসার্টেশনটা পড়েছিলেন, এবং অস্কার ওয়াইল্ড পড়ে মন্তব্য করেছিলেন যে সবসময় মনে রাখবে, হি হ্যাজ ডিপ স্পিরিচুয়াল ইনসাইট। এই যে ডিপ স্পিরিচুয়াল ইনসাইট, এটি কিন্তু ঘণ্টা নাড়া নয়, এটি কিন্তু নিরামিষ খাওয়া নয়, এটি কিন্তু পুজো অর্চনা নয়, এটা অন্তরের অনুভূতি যে আমি এবং পাশের মানুষটি স্বরূপত এক, এবং সেটি আমরা পাই উত্তরপাড়া বক্তৃতায়। সেখানে তিনি বলছেন, আই স বাসুদেব এভরিওয়্যার। কাদের মধ্যে? যারা আসামি, যারা খুনি, ইন দ্য ডার্ক অ্যান্ড সোল অ্যান্ড মিসইউজ বডিজ, তাদের মধ্যে আই স বাসুদেব এভরিওয়্যার। ওই মানুষের ভেতরটা আমার পাপী নারায়ণ, আমার তাপী নারায়ণ, আমার গুন্ডা বদমাইশ লুচ্চা নারায়ণ। এই অনুভব তার হয়েছিল, এবং সেই অনুভবের যে কোন স্তরে গিয়ে পৌঁছেছিল, সেইটি চিত্তরঞ্জন দাস তার যে আর্গুমেন্টটা করেছিলেন আমরা সবাই জানি, সেটিকে আরেকবার আমরা স্মরণ করি আজ বিশেষ দিনে। লং আফটার দিস অ্যাজিটেশন ইজ হাস্ট ইন সাইলেন্স, লং আফটার দিস টার্ময়েল এন্ডস, he will be regarded as a prophet of patriotism, a poet of nationalism, and a lover of humanity. Long after he is dead and gone, his voice will echo and re-echo across distant lands and oceans. এবং কীভাবে সেই মামলাটা পেয়েছিলেন আমরা তাও জানি। চিত্তরঞ্জন দাস যদিও খুব বড় ব্যারিস্টার ছিলেন, তার প্ল্যানচেট করার একটা অভ্যেস ছিল। যে অসাধারণ বই বেরিয়েছে কিছুদিন আগে কলকাতার প্ল্যানচেট সোসাইটিকে নিয়ে, এবং তার যে বাড়ি ছিল দক্ষিণ কলকাতায়, আমি যেখানে থাকি তার খুব কাছে, সেইখানে তিনি প্রায় প্ল্যানচেট করতেন। এবং সেই দিন প্ল্যানচেটে ব্রহ্মবান্ধব উপাধ্যায় ধরা পড়েন, এবং ব্রহ্মবান্ধব উপাধ্যায় এই আলিপুর বোমার মামলাটি নিতে তাকে বলেন, কিন্তু মিডিয়ামের সঙ্গে কানেকশানটা কেটে যায়। প্রথম কথা, চিত্তরঞ্জন ছিলেন ব্যারিস্টার, ব্যারিস্টারদের কখনো অ্যাটর্নি ফার্ম ছাড়া কোনো মামলা নেওয়া সম্ভব নয়। সেদিন বাড়িতে অতিথিরা আসতে শুরু করলেন। চিত্তরঞ্জন খানাপিনায় অভ্যস্ত ছিলেন, প্রচুর মানুষকে তিনি খাইয়ে আনন্দ পেতেন। পরের দিন সকালে কৃষ্ণকুমার মিত্র এলেন এবং ফাইলটি নিয়ে ব্যোমকেশ চক্রবর্তী, স্নেহাংশুকান্ত আচার্য যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন তার দাদামশাই, তিনি মামলাটা করবেন না, কারণ বিপ্লবীরা পয়সা দিতে পারছে না। সেই মামলা চিত্তরঞ্জনকে দেন। চিত্তরঞ্জন দুটি কারণে সে মামলাটি গ্রহণ করেন। এই মামলার যিনি মূল আসামি, তার সঙ্গে তার কেমব্রিজে পরিচয় হয়েছিল, আর আলিপুর কোর্ট তার বাড়ির কাছে। যদিও শনিবার দিনকে তার ঘোড়ার গাড়ির গাড়োয়ান আসেন না, কিন্তু হেঁটে কোর্টে যেতে পারবেন, সেই জন্যই মামলাটিকে তিনি গ্রহণ করেন। এবং এই মামলার যদি আপনারা কাগজ পড়েন, দেখবেন বিচকফট অসাধারণ মন্তব্য করেছিলেন যখন তিনি দেখেন তার বন্ধু তার সেই জাজমেন্টের অপেক্ষা করছেন। বলেছেন চোখ অনন্তে গিয়ে মিশেছে। বিচকফ লিখছেন যে তিনি জানেন না যে কী রায় হবে, তার ফাঁসি হবে না দ্বীপান্তর হবে না অন্য কোনো শাস্তি হবে, কিন্তু তার চোখটা গিয়ে অনন্তে মিশেছে। ঠিক একই রকম বর্ণনা আমরা পাই সিদ্ধি দিবসের দিন, দেখবেন সেই চোখের বর্ণনা বলা রয়েছে। যারা মহাপুরুষ হন তাদের দেখবার মতো হয় চোখটা, সাধারণ মানুষের চোখ নয়। একবার শার্লক হোমসকে ওয়াটসন জিজ্ঞেস করেন, কি বলো তো, আমরাও দেখি তুমিও দেখো, তফাৎটা কী? তো হোমস বলেন, ইউ সি বাট আই অবজার্ভ। তোমরা দেখো আর আমি নিরীক্ষণ করি। বিবেকানন্দের চোখের কথা বলা আছে।
অ্যানি বেসান্ত লিখছেন, মধ্যরাত্রের আকাশের মতো শান্ত একজোড়া চোখ, ঘণ্টার ধ্বনির মতো কণ্ঠস্বর, দ্রুত চকিত গতি, স্পন্দিত ওষ্ঠ, যখন বুকের ওপর হাত জোড়া করে দাঁড়ান তখন পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতার ক্ষমতা নেই তাকে অনুকরণ করে। বন্ধু ব্রজেন্দ্রনাথ শীল স্বামীজির চোখ নিয়ে লিখেছিলেন, বুদ্ধিতে ব্যঞ্জনায়, পরিহাসে করুণায় দৃপ্ত প্রখর ছিল সে চক্ষু, ভাবাবেগে ছিল তন্ময়, চেতনার গভীরে তাহা অবলীলায় অবগ্রহণ করিত, রোষে হইয়া উঠিত অগ্নিবর্ষী, সে দৃষ্টির ইন্দ্রজাল হইতে কাহার অব্যাহতি ছিল না। সেই চোখের কথা বিচকফ লিখছেন, অনন্তর দিকে তাকিয়ে রয়েছে সেই চোখ এবং সম্পূর্ণ উদাসীন যে কী রায় হচ্ছে। নিবেদিতা ইংল্যান্ডে সিনফিন গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে পড়েন এবং তাকে ভারতবর্ষে আসার জন্যে স্বামীজি আমন্ত্রণ জানান। স্বামীজি লেখেন একটি চিঠিতে, ভারতবর্ষ এক সময় বহু সিংহিনীর জন্ম দিয়েছে, কিন্তু এই মুহূর্তে দিতে পারছে না, তাদেরকে বিদেশ থেকে আমদানি করতে হবে। তোমার ঐকান্তিকতা, তোমার পবিত্রতা এবং তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্ত তোমাকে যোগ্য নারী রূপে তৈরি করেছে। স্বামীজি চলে গেলেন 1902। নিবেদিতা 1902 সালে বড়োদায় গিয়ে পৌঁছালেন। যেহেতু মেমসাহেব আসছেন তাই বড়োদার রাজা শ্রী অরবিন্দকে পাঠালেন, কিন্তু সাথে একজন ICS অফিসারকেও পাঠালেন। মেমসাহেব আসছেন, একজন সাহেবকে পাঠানো দরকার। যখন আসছেন তারা রেল স্টেশন থেকে রাজপ্রাসাদে, তখন প্রচুর সাধারণ বাড়ি দেখে নিবেদিতা শ্রী অরবিন্দকে বলছেন, লুক অ্যাট দিস প্যালেসেস। আর রাজপ্রাসাদ দেখে বলছেন, লুক অ্যাট দিস আগলি পাইলস। তখন সেই সাহেব অরবিন্দকে বলছেন যে মেম সাহেবের মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। সাদা মাটা ভারতীয়দের বাড়ি দেখে বলছেন রাজপ্রাসাদ, আর রাজপ্রাসাদ থেকে বলছেন জঞ্জাল, মাথাটা তো ঠিক নেই। কিন্তু শ্রী অরবিন্দকে নিবেদিতা বলেন যে যদি কখনো আসো এবং যদি আন্দোলন করো তাহলে আমি তোমার সঙ্গে রয়েছি। নিবেদিতা, স্বামীজি এবং শ্রী অরবিন্দ এক জায়গায় তাদের মহা মিল ছিল, তারা সশস্ত্র বিপ্লবে বিশ্বাস করতেন। এই যে চন্দননগর, মনে রাখবেন, আমাদের দুর্ভাগ্য যে এতদিন চন্দননগর নিয়ে কোনো পড়াশোনা হয়নি। ইদানিংকালে আমার দুই বন্ধু সৈকত নিয়োগী এবং সৌম্যব্রত দাশগুপ্ত, তারা চন্দননগর নিয়ে নতুন করে ভাবনা আমাদের উস্কে দিচ্ছেন। এবং এই চন্দননগরে স্বামীজি এসেছিলেন। স্বামীজি এখানে সে বিখ্যাত কথাটি বলেন যুবকদের উদ্দেশ্যে, তোরা পারবি দেশ থেকে ব্রিটিশদের তাড়াতে? আমি বোমা এনে দেবো, লাট সাহেবের বাড়িতে বোমা মারতে হবে। নিবেদিতা বারবার তার লেখায় স্বাধীনতার কথা বলেছেন। বিবেকানন্দ যখন কলকাতায় বক্তৃতা দেন, তার পরের দিন শোভাবাজার ফুটবল ক্লাব তাকে সম্বর্ধনা জানিয়েছিল। স্বামীজি একটি ফুটবলে লাথি মেরে বলেন, উই মাস্ট লার্ন টু প্রোটেস্ট, উই আর নট গোয়িং টু টলারেট দ্য টিরানি অফ দি মাইনরিটি ওভার মেজরিটি। এই যে সাহেবদের সশস্ত্র বিপ্লব কেন দরকার, কেন সাহেবরা আমাদের দেশের মহা সংকট সেটি এরা তিনজন অনুভব করেছিলেন, কেননা পাশ্চাত্যরা দেখেছিলেন বলে। তারা যে আমাদের ইকোনমিক ড্রেনেজ করছে সেটা বড় কথা নয়, একটি জাতিকে তার অতীতটাকে ভুলিয়ে দিচ্ছে। মেকলে সাহেব যখন কলকাতা ঘুরে গিয়ে তার মিনিটসটা জমা দেন, আমরা সেই মিনিটসটার কথা অনেকে পড়ি না। পরিষ্কার ভাষায় বলেছিলেন, উই মাস্ট প্রডিউস এ ক্লাস অফ পিপল, এ ক্লাস দ্যাট উইল ইন্টারাক্ট বিটুইন আস অ্যান্ড দ্য মিলিয়ন্স উই গভর্ন, ইন্ডিয়ানস ইন কালার অ্যান্ড ব্লাড, বাট ইংলিশম্যান ইন এডুকেশন, ইন মরালিটি, ইন কাস্টমস অ্যান্ড ইন ট্র্যাডিশন। এমন শিক্ষা চালু করতে হবে যাতে নতুন শ্রেণী তৈরি করব, যারা আমাদের সঙ্গে যাদের ওপর আমরা অত্যাচার চালাই তাদের যোগসূত্রের কাজ করবে। তারা দেখতে হবে ভারতীয়দের মতন, চিন্তায়, চেতনায়, কথায়, বার্তায় হবে ইংরেজ। এবং স্বাধীনতার ৭৯ বছর পরে ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই তথাকথিত কালো সাহেবরা, যাদের মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, যাদের মানুষের প্রতি কোনো সম্মান নেই, এবং যারা এই দেশটাকে চেনেন না। এই দেশটাকে তো চিনতে হবে, দেশের মানুষদের জানতে হবে। স্বামীজি
গোটা ভারতবর্ষ ঘোরেননি, ওটা ভুল বলা হয়। যখন তিনি প্রথমবার বাইরে যাননি তখন তিনি বাংলাদেশটাই ভালো করে ঘোরেননি, কামারপুকুর জয়রামবাটি যাননি, অনেক জেলাতেই যাননি, কিন্তু তিনি মধ্য ভারত, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, রাজস্থান ঘুরে বেরিয়েছিলেন। দেখেছিলেন রক্তাক্ত এবং অশ্রুময় ভারতবর্ষকে, দেখেছিলেন কিভাবে ইংরেজ জানা মানুষেরা সাহেবদের সঙ্গে মিলে সাধারণ মানুষের ওপর সীমাহীন অত্যাচার করছে। তাই বলেছিলেন যে সাধারণ মানুষ মনে করে তারা জন্মেছেন দাস হয়ে, মারাও যাবেন দাস হয়ে। তারপরে দ্বিতীয়বার বিদেশ থেকে ফিরে 1901 সালে স্বামীজি গিয়েছিলেন পূর্ববঙ্গে, এবং পূর্ববঙ্গের যে আবহাওয়া, পূর্ববঙ্গের যে প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক ঐশ্বর্য থেকে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। শ্রী অরবিন্দ পূর্ববঙ্গে গিয়েছিলেন, একটি বিখ্যাত ছবি আছে শ্রী অরবিন্দ, বালগঙ্গাধর তিলক, অশ্বিনী কুমার দত্ত বরিশালে, বিখ্যাত ছবি। শ্রী অরবিন্দ তার আগেও 3 বার পূর্ববঙ্গে যান এবং পূর্ববঙ্গে গিয়ে যুবকদের তিনি উদ্বুদ্ধ করেছিলেন। বলা হয় যেদিন হেমচন্দ্র কানুনগুকে তিনি মেদিনীপুরে দীক্ষা দেন, তার পরের দিন নিবেদিতা সেখানে গিয়েছিলেন তাকে বন্দুক চালানো শেখাতে। এবার নিবেদিতা বন্দুক চালাতেন কি না এটা অনেকেই মানতে রাজি হন না, কারণ আমাদের তো একটা বড় দোষ আছে, আমরা মানুষকে বড় তাড়াতাড়ি ভগবান বানিয়ে দিই এবং মনে করি ভগবান হাসতে জানেন না, ভগবানের রাগ হয় না, আমরা মনে করি। স্বামীজিকে আমেরিকায় অনেকেই বলেছিলেন, স্বামীজি আপনি সন্ন্যাসী মানুষ, এত হাসি খুশি গাল গল্প পড়ার চেহারা কেন আপনার, কোথায় সেই সন্ন্যাসীদের ছুঁচড়ো মুখ, ছুঁচড়ো দাড়ি, লাল চোখ? স্বামীজি বলেছিলেন যে আধ্যাত্মিক মানুষেরা আনন্দে মোটা হয়, আমি মোটা মানুষ, সুতরাং আমি আধ্যাত্মিক মানুষ। তো আমাদের সবসময় মনে হয়, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মানুষটি সুদূর পাশ্চাত্য থেকে এখানে চলে এসেছিলেন এবং যে মানুষটি ভারতবর্ষকে ভালোবেসে ফেলেছিলেন, ভারতবর্ষের মানুষকে ভালোবেসেছিলেন এবং বিশ্বাস করেছিলেন, স্বামীজির সঙ্গে তার যে প্রথম বন্ধুত্ব সেটা বেদান্ত দিয়ে নয়, তিনি দেখেছিলেন এই মানুষটা তাঁর মতোই ইংরেজ শাসনের বিরুদ্ধে। ইংল্যান্ডে স্বামীজি বলেছিলেন ইংরেজরা গিয়ে ভারতবর্ষে কী করে, তারা 3টে জিনিসে বিশ্বাস করে, বাইবেল, বেয়নেট অ্যান্ড বিয়ার। wherever the priest goes today, the gunboat follows tomorrow. আজকে যেখানে পাদ্রি যায়, পরের দিন সেখানে রণতরী গিয়ে পৌঁছয়। কুইন ভিক্টোরিয়া সম্বন্ধে বলেছিলেন যে তাকে আমরা অত্যন্ত সম্মান করি, কারণ তিনি একবার স্বামী মারা গেছেন তো আর দ্বিতীয়বার বিয়ে করেননি, আর শান্তির কথা বলছেন, শ্মশানের মতো শান্তি আর কোথাও নেই। এবং সেইখানে আমরা দেখব তিনি বারবার ইংরেজদের নানাভাবে আঘাত করেছেন। মেরি হেলকে চিঠি লিখেছিলেন, এই চিঠি যদি তোমরা বাজার করে ফেলো তাহলে এইখান থেকে আমাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে অত্যাচার করে মেরে ফেলা হবে। এবং সেইখানে তিনি ভারতবর্ষের কথা বারবার বলছেন, ভারতবর্ষের মানুষের কথা বারবার বলছেন। নিবেদিতার অদ্ভুত জীবন। দীনেশচন্দ্র সেন লিখছেন যে উত্তর কলকাতায় একটি মানুষ কয়েকটা পুতুল বিক্রি করছে, একেবারে সাদা মাটা পুতুল, দেখবার কিচ্ছু নেই। নিবেদিতা সেই পুতুলগুলো কিনে বলছেন যে কী অসাধারণ করেছে দেখেছো আমার দেশের মানুষরা। দীনেশচন্দ্র সেন বলছেন কি বলছেন, এটা কোনো একটা ছিঁড়ি ছাঁদ আছে নাকি? বলছেন কখনো বলবে না, সবসময় মনে রাখবে যে আমার দেশের মানুষেরা বানিয়েছে, যে আমার দেশের মানুষ বানিয়েছে, এটাই হচ্ছে নিবেদিতার সবচেয়ে বড় কনসার্ন ছিল। এবং তিনি বলছেন যে যখন আমরা সেলফলেস হই, উই বিকাম থান্ডারবোল্ট, এবং সেই থান্ডারবোল্ট হলে কি হয়, উই বিকাম ওয়েপন্স ইন দ্য হ্যান্ডস অফ গড। যখন আমরা নিঃস্বার্থ হই সেই মুহূর্তে আমরা বজ্রে পরিণত হই, এবং সেই বজ্র ঈশ্বরের হাতে ব্যবহৃত হয় মানুষের সেবার জন্য। আমরা যখন শ্রী অরবিন্দের সুপারম্যানের কথা বলি, অনেকে তো শ্রী অরবিন্দ বুঝতে পারেন না এবং মনে করেন সুপারম্যান বুঝি দানিকেনের মতন অন্য গ্রহান্তর থেকে আসছেন। তা নয়, সুপারম্যান মানে মানুষই যখন পরিবর্তিত হয়, মানুষই যখন তার ভেতরের সুগুলোকে বের করে আনে। রবীন্দ্রনাথের কাছে ওকাকুরা গিয়েছিলেন, তার আগে বিবেকানন্দের কাছে আসেন, বিবেকানন্দকে জিজ্ঞেস করেন যে আপনি আমাকে জীবনের শিক্ষা দিন। স্বামীজি বলে আমার শরীর ভেঙে গেছে, তোমরা জোড়াসাঁকোয় রবীন্দ্রনাথের কাছে যাও, তিনি এখনও জীবনের মধ্যে আছেন।
টোকাকুড়ো এই কথা রবীন্দ্রনাথকে বলতেই তিনি বলেন, যদি ভারতবর্ষকে চিনতে চাও তাহলে বিবেকানন্দকে চেনো, চিনতে চাও। এবং ভারতবর্ষই মানুষের ট্রান্সফরমেশনের কথা বলেছে, পাশ্চাত্যে নেই। পাশ্চাত্যের তো দুরকম দর্শন। একরকম দর্শন মনে করেন যে বুদ্ধি দিয়ে জ্ঞান হয়, তাদের বলে র্যাশনালিস্ট, ডেকার্টে, স্পিনোজা, লাইবনিজ। যারা মনে করেন অভিজ্ঞতা দিয়ে জ্ঞান হয়, তাদের বলে এম্পিরিসিস, লক, বাকলে, হিউম। দুটোর মেলানোর চেষ্টা করেছিলেন ইম্যানুয়েল কান্ট। এবং তারপরে যত ফিলোসফার আছেন, উইটগেনস্টাইন, ফ্রেগে, ডেরিডা, যে ডিকনস্ট্রাকশন ইত্যাদি বলে, তাতে কোথাও দেখবেন মানুষের ভেতরের অন্তরের পরিবর্তনের কথা নেই, কিন্তু আমাদের অন্তরের পরিবর্তনের কথা আছে। সেটাই ভারতবর্ষ। তুমি একরকম জন্মাবে, তারপর নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে, চোখের জল মোছানোর মধ্যে দিয়ে তুমি এমন স্তরে নিজেকে নিয়ে যাবে যে মানুষ তোমাকে দেখে অবাক হয়ে যাবে। এই কথাটি শ্রী অরবিন্দ বারবার বলেছেন। আওয়ার রিয়েল এনিমি ইজ নট এনি ফোর্স external to ourselves, but our own hypocrisy, our own cowardice, and our own purblind sentimentalism. এই কথার প্রত্যেকটি শব্দ তো এখনকার সমাজের জন্য প্রযোজ্য, যে আমাদের কোনো বাইরের শত্রু নেই। There is no enemy external to ourselves. Our own hypocrisy, our own cowardice, and our own purblind sentimentalism. আমি যখন এই শ্রাবণ মাসে দিল্লি রোড দিয়ে যাই, তখন বড় ভয় হয় যে এত মানুষ যাচ্ছেন তারকেশ্বরে জল দিতে, এবং তাদের চিৎকার চেঁচামেচি এবং ভিড়ে গাড়ি ট্রাফিক জ্যামে আটকে যায়। স্বামীজি বক্তৃতা করেছিলেন রামেশ্বর মন্দিরে, যে মন্দির তৈরি করতে কোনো বিশেষ স্থানের দরকার নেই, যদি কয়েকটি মানুষ যাদের মন পবিত্র মিলিত হয়, সেখানেই মন্দির হয়ে যায়। যিনি শিবের ভক্ত, তিনি মানুষের মধ্যে শিবকে দেখেন, নইলে গায়ে তেলক মাটি কেটে চিতাবাঘ সাজলে শিবকে দেখা যায় না। এই যে মানুষের মধ্যে সেই পরম শক্তিকে আবিষ্কার করা, তার পক্ষেই সম্ভব নিজে যিনি সেই শক্তিতে প্রতিষ্ঠিত হয়েছেন। এটি হচ্ছে ভারতবর্ষের বৈশিষ্ট্য, যে চারটি মহাবাক্য বলা হয়, অয়মাত্মা ব্রহ্ম, প্রজ্ঞানং ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি এবং তত্ত্বমসি। এ সবকটার মানে এক, তুমি সেই অনন্ত। বিশ্ব চরাচর, আমরা তো বিশ্ব চরাচরটাই আমাদের সব কিছু। আমাদের দর্শনে কোনো দেবতার জায়গা নেই, পুজোর জায়গা নেই। বলা হচ্ছে তোমার ভেতরেই সেই শক্তি, সেই শক্তিটির জাগরণ ঘটাও। স্বামীজিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কংগ্রেসে যোগ দেন না কেন? বলেছেন যোগ তো দিতেই পারি, কিন্তু তাতে যে স্বাধীনতা কালকে আসবে তোরা রাখতে পারবি? বিফোর গিভিং এনি পলিটিক্যাল আইডিয়াস, ফার্স্ট ডিলিউজ দ্য ল্যান্ড উইথ স্পিরিচুয়াল আইডিয়াস। রাজনৈতিক মতবাদ দেওয়ার আগে দেশটাকে আধ্যাত্মিক মতবাদে ভরিয়ে দাও। দেখবেন সুভাষচন্দ্র যদি মন দিয়ে পড়েন, সুভাষচন্দ্র যখন বিবেকানন্দের লেখা পড়তে শুরু করেন যৌবনে, তারপর বলেন যে আমি এটাই তো খুঁজছিলাম, আমি এই বই খুঁজছিলাম, এবং সেই থেকে বিবেকানন্দের মধ্যে ডুবে আছি। যদি তিনি বেঁচে থাকতেন তিনি আমার গুরু হতেন। স্বামীজি ফিরে আসেন প্রথমবার 1897, এবং সুভাষ 1897 সালেই 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার জীবনে আমরা বারবার দেখব এই মানুষের প্রসঙ্গ উঠে এসেছে। যখন তিনি কলকাতা কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার, আর নোট পাঠালেন চিত্তরঞ্জন দাসকে যে একটা অবৈতনিক প্রাইমারি স্কুল খুলতে হবে, এবং সেখানে বাচ্চা যারা আসবে তাদের দুধ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। চিত্তরঞ্জন সে নোট ফেরত পাঠিয়ে দিলেন, বলে আমিও বিদেশে ছিলাম, এসব কাজ কখনো দেখিনি, এটা কর্পোরেশনের কাজ নয়। কর্পোরেশনের কাজ রাস্তা ঝাঁটানো, কর্পোরেশনের কাজ মানুষকে স্বাস্থ্য সচেতন করা, কর্পোরেশনের কাজ জল সরবরাহ করা, কর্পোরেশনের কাজ কোনো দিন প্রাথমিক অবৈতনিক বিদ্যালয় স্থাপন করা হতে পারে না। তারপর যখন সুভাষচন্দ্র নিজেই মেয়র হলেন কলকাতা, তিনি স্কুল তৈরি করলেন, এবং ভারতবর্ষ নয় সমগ্র এশিয়ার মধ্যে কলকাতাতেই প্রথম সেই স্কুল, ফ্রি প্রাইমারি স্কুল, এবং সাথে মিল্ক বার ছিল। যারা পড়তে আসবে তাদের জন্য একটু দুধ দেওয়া হয়, যাতে শারীরিকভাবে তাদের একটু শক্তি বাড়তে পারে। শ্রী অরবিন্দ সম্বন্ধে অনেকেই বলেন যে তিনি যে সরে গেলেন মূল রাজনীতি থেকে, তার কারণ হচ্ছে তিনি পালিয়ে গিয়েছিলেন।
আমাদের দেশের তো মানুষের শিক্ষা দীক্ষা একটু কম, তারাই বলে থাকে। পালিয়ে গেলেন না, তিনি বুঝলেন শুধুমাত্র বোমা মেরে একটা দেশ স্বাধীন হবে না। ফ্রিডম ইজ দ্য সং অফ দ্য সোল। স্বামীজি বলতেন স্বাধীনতা হচ্ছে আত্মার মুক্তি। স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়, স্বাধীনতা মানে চিন্তায়, চেতনায়, কথায়, বার্তায়, আচারে, আচরণে স্বাধীনতা। আমার তো সেটা নেই। স্বাধীনতার ৭৯ বছর পরে আমি প্রায় দুঃখ করে সঞ্জয় দাকে বলি যে চন্দননগরে আমি অনেক বছর আসছি, আলো কত কম আলো ছিল, এখন ঝকঝকে আলো। কত কম দোকান ছিল, এখন কত দোকান, খাবার দোকান, গয়নার দোকান, জামা কাপড়ের দোকান, জুতোর দোকান শেষ নেই। কিন্তু একটা লাইব্রেরি তৈরি হলো না, একটা গ্রন্থাগার তৈরি হলো না। তার কারণ আমরা গ্রন্থাগারের মধ্যে ডুবে গেলাম না। আমরা মনে করলাম যে শারীরিক বাহ্যিক চাকচিক্যই বুঝি আমাদের জীবন, এবং যখন বাহ্যিক চাকচিক্যর দিকে মন যায় বড় ভয়ঙ্কর হয়ে ওঠে মানুষ, কারণ সে বারবার সেদিকে পেতে চায়, এবং যখন সে না পায় তখন ছলে বলে কৌশলে পাওয়ার চেষ্টা করে। স্বামীজিকে বলা হয়েছিল জানেন তো 1895 সালে, জানেন তো এইখানে রানী থাকেন, একে বলে 10 ডাউনিং স্ট্রিট, এইখানে সবাই পার্লামেন্ট হাউস। স্বামীজি লিখলেন গুরু ভাইদের, ও তোমার পার্লামেন্ট দেখলুম, সেনেট দেখলুম, ভোট ব্যালট মেজরিটি দেখলুম রামচন্দ্র, সব দেশেই ওই এক কথা, শক্তিমান মানুষেরা দেশটাকে চালাচ্ছে, বাকিগুলো ভেড়ার দল। রাজনীতির নামে চোরের দল সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে, তাজা হচ্ছে, মোটা হচ্ছে। সে ঘুষের ধুম, সে দিনে দুপুরে ডাকাতি যদি দেখতে রামচন্দ্র, মানুষের ওপর হতাশ হয়ে যেতে। স্বামীজি বলছেন অলিবুলকে যে মানুষ দরকার। চিঠি লিখছেন যে সমগ্র ভারতের ধনরাজি যদি গ্রামের ওপর উজাড় করে দেওয়া হয়, আর গ্রামের মানুষগুলো যদি মানুষ না হয়, তাহলে দেশের কোনো পরিবর্তন হয় না। বলছেন মানুষ চাই রামচন্দ্রকে, তারপর সব হয়ে যাবে। শ্রী অরবিন্দ বলছেন আওয়ার ওন কাওয়ার্ডিস, আওয়ার ওন হিপোক্রেসি অ্যান্ড আওয়ার ওন পার্ট ব্লাইন্ড সেন্টিমেন্টালিটি। মানুষ প্রয়োজন, এমন মানুষ যে আধ্যাত্মিকভাবে শক্তিশালী হবে, যে বিশ্বাস করবে আমি এবং আমার পাশের মানুষটি এক, যে বিশ্বাস করবে যে কারুর সঙ্গে কারুর কোনো বিভেদ নেই। এই যে স্বামীজির আমি একটু আগে বলছিলাম সার্বজনীন ধর্মের কথা কেন বললাম, স্বামীজি সেখানে বলছেন এই ধর্ম সাধু এবং পাপী, পুরুষ এবং নারী সকলের ওপর তার আলোকে বিচ্ছুরিত করবে। ধর্ম তো পাপীর জন্যে নয়, সাধুর জন্যে। কোনো জায়গায় কোনো মন্দিরে বা কোনো পুজোর সময় দেখেছেন যারা একেবারে ডার্ক অ্যান্ড সোলস অ্যান্ড মিসইউজ বডিজ তাদের এনে মন্দিরে বসানো হয়েছে? বলে না না না, এ অপরাধ করেছে, এ মন্দিরে আসতে পারে না, এ পুজোর জায়গায় কি আসবে। ঠিক একইভাবে স্বাধীনতার ৭৯ বছর পরেও পুজো কিন্তু মেয়েদের জন্যে নয়। মেয়েরা সাজাবে, মেয়েরা আলপনা দেবে, মেয়েরা রান্না করবে, কিন্তু পুজো করবেন একজন পুরুষ। কয়েকজন ভদ্রমহিলা তারা এখন বিবাহ দিচ্ছেন, তাই নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে যে তাদের অধিকার নেই, তারা ভুল মন্ত্র উচ্চারণ করছেন, তারা ভুল কথা বলছেন, এই বিবাহ দিলে সে বিবাহ টিকবে না। এই যে ধর্ম নারীর ওপর নয়, তাই বিবেকানন্দ সর্বজনীন ধর্মের কথা বলছে, ইউনিভার্সাল রিলিজিয়ন, সে ধর্ম সকলের ওপর তার আলোকে বিচ্ছুরিত করবে। একইভাবে আমরা দেখব যে শ্রী অরবিন্দ যখন মানুষের কথা বলছেন, সেই মানুষ রাজনৈতিক খণ্ডিত ব্যক্তিত্ব নন, আধ্যাত্মিক মানুষ, সচেতন মানুষ, যে মানুষের ভেতরের আলোটা জ্বলে উঠেছে। এবং আলো জ্বলে কখন? যখন সে অপরের দুঃখকে নিজের মধ্যে ধারণ করতে শেখে। দুঃখ মানে তো শুধু খেতে পেলাম না সে দুঃখ নয়, যার মনে যন্ত্রণা আছে, মনে কষ্ট আছে, মনে সে এগোতে পারছে না, দু পা এগোয় তো 4 পা পিছিয়ে যায়, গায়ে ধুলো লাগে, সেই মানুষের যন্ত্রণা তার দৃষ্টিভঙ্গি থেকে যে অনুভব করতে পারে, সে আধ্যাত্মিক সচেতন মানুষ। আমরা তো সবসময় জাজমেন্টাল, অ্যানালিটিক্যাল না, আমার মতো করে আমি সব কিছু দেখি। পাশে কেউ ঝরঝর করে কাঁদছে, আমি একদিন তার পিঠে হাত রেখে পরের দিন বলি ন্যাকামি করছে। কেন বলি? আমি তার জায়গায় নিজেকে নিয়ে যেতে পারি না, তার কারণ আমি আধ্যাত্মিকভাবে দুর্বল জীব, আমি পেশাগতভাবে সফল,
আমি অর্থনৈতিকভাবে সফল, আমি সামাজিকভাবে সফল, কিন্তু অন্তরের আমার বুভুক্ষা রয়েছে, অন্তরে আমার যন্ত্রণা রয়েছে। নিৎসে বলছেন, আফটার ইউ হ্যাভ শেড অল ইউর বার্ডেনস ইউ বিকাম আ বার্ডেন টু ইয়োর সেলফ। যখন সব বাধা চলে যায় তখন নিজেই নিজের কাছে বোঝা। এখন দেখবেন কোনো মানুষকে যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, এ সহজ কথা বলবে না, কোনো দিন বলবে না ভালো আছে, বলবেন আরে ভাই আর বলো কেন, ইউরিক অ্যাসিডটা কমছে না, ব্লাড প্রেশারটা বেড়েই চলেছে, পটাশিয়াম সোডিয়াম বড় গণ্ডগোল করছে। এতগুলো ওষুধ খায় ভাবা যায় না। শঙ্করীপ্রসাদ বসু, তিনি তার দীর্ঘ জীবন ছিল, তার কাছে যখনই কেউ বলতো স্যার কেমন আছেন, বললেন দেখো ভাই, আমি কেমন আছি বলতে গেলে আমার মেডিকেল বুলেটিনটা বলতে হবে, 5 মিনিট সময় যাবে, তারপর তোমার মেডিকেল বুলেটিনটা শুনতে হবে, আরও 5 মিনিট যাবে, 10টা মিনিট চলে যাবে। তা থেকে চলো বিবেকানন্দ নিয়ে আলোচনা করি। আমাদের সমাজ পাল্টাচ্ছে, সমাজ কিন্তু ভাবার কোনো কারণ নেই যে অন্ধকার থেকে অন্ধকারতর অবস্থায় গিয়ে পৌঁছচ্ছে। সমাজ একটু একটু করে ভালো হচ্ছে, এবং সেই ভালো হওয়া সমাজে তরুণ তরুণীরা অনেক জায়গায় শ্রী অরবিন্দের কথা, নিবেদিতার কথা এবং বিবেকানন্দের কথা পড়তে শুরু করছেন। আমি রামকৃষ্ণ ভাব আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমার প্রাতিষ্ঠানিক ধর্মে কোনো বিশ্বাস নেই, ফলে মন্দির টন্দিরে আমি যাই না, কিন্তু তার দর্শনটায় বিশ্বাস করি। এবং এখন দেখি প্রচুর ছেলে মেয়ে তারা স্বামীজি নিয়ে পড়ছেন। যখন অনলাইন ক্লাস করি তারা পরে প্রশ্ন করেন, আচ্ছা এই জায়গাটা স্বামীজি কেন এইভাবে বললেন, এই জায়গাটা কেন ভাবলেন। আমি কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলাম, আমার অপারেশন হয়েছিল, এবং আমি তখন কি বই নিয়ে যাব, অনেক দিন থাকতে হবে, আমি সাবিত্রী নিয়ে গিয়েছিলাম। তো আমি সাবিত্রী পড়তাম। তো যিনি ডাক্তারবাবু আমার পা অপারেশন করেছিলেন, প্লাস্টিক সার্জারি করেছিলেন, তিনি এসে রোজ দেখতে আসতেন কেমন আছে, তো দেখতেন পাশেই সাবিত্রীটা পড়ে আছে। আমাকে বলতেন দেখুন আমরা তো পড়তে পারিনি, কি আছে একটু আমাকে বলুন তো। বললাম একটু বলতে যে সময় লাগবে, আপনি তখন সকালে রাউন্ডে বেরিয়েছেন, তারপর অপারেশন করবেন, কখন পড়ব, বলে না আমি সন্ধেবেলায় আসবো। সিনসিয়ারিটিটা হচ্ছে সন্ধেবেলায় আসতেন, সাথে ইয়াং ডাক্তাররা আসতেন এবং তারা শুনতেন, পড়ে পড়ে শোনাতাম সাবিত্রী, শ্রী অরবিন্দ যা বলছেন। এইটা কিন্তু 50 বছর আগে ছিল না। আমি একটা কথা বিশ্বাস করি, রাসেলের কথা, অল আওয়ার প্রেজেন্ট ফলিজ আর ইনহেরিটেন্স অফ দি পাস্ট। আমাদের যা ত্রুটি সব উত্তরাধিকার সূত্রে পাওয়া। নতুন সমাজের মানুষ হচ্ছেন বিবেকানন্দ, শ্রী অরবিন্দ এবং নিবেদিতা। নতুন কথা বলছেন নো পয়েন্ট লুকিং বিহাইন্ড, ফরওয়ার্ড ফরওয়ার্ড, দাও আর সোলস অ্যাবসোলিউট, স্পিরিটস ফ্রি, ব্লেসেড অ্যান্ড ইটার্নাল। তুড়ি বাজাও, ভেড়ি বাজাও, ব্যান্ড বাজাও, এগিয়ে যাও। এগিয়ে যায় মানুষ, সমাজ তো এগিয়ে যায়, সমাজের পেছনের কোনো জায়গা নেই, কিছু ত্রুটি বিচ্যুতি হয়। আর যেহেতু আমরা বাঙালি ছিদ্রান্বেষণের জন্য বসে আছি, তাই ত্রুটিটাই আমাদের চোখে ধরা পড়ে। সমাজের যে গুণ, সমাজের যে আলো জ্বলছে, সমাজে যেখানে মানুষ ভালোবাসছে, আমরা সেদিকে তাকাই না। দিক দিক করে ভালোবাসার আগুন জ্বলছে। স্বামীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, খুব তো পাশ্চাত্যে বলে এলেন, এখানে কিছু বলেন না কেন? বললেন কি বলবো, তোদের দেহে বল নেই, মস্তিষ্কে জোর নেই, ওদের দেশের মানুষ ভোগের শিখরে উঠেছে, তাই তারা বেদান্তের কথা শুনতে চাইছে। একটু ভোগ করতে শেখ, তারপর বেদান্ত ভালো করে বুঝতে পারবি। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখন সঠিক সময়, যারা আমাদের সমাজের জন্য নিজেদের উজাড় করে দিয়েছেন তাদের কথা বলা। পডকাস্ট বলে একটা জিনিস বাজারে এসেছে, খুব কম সময়ের মধ্যে যে কোনো মানুষকে নিয়ে বলা। আমি বিশ্বাস করি যেমন শ্রী অরবিন্দ নিয়ে পডকাস্ট করেন, যে 20 মিনিট কেউ শ্রী অরবিন্দের চিঠিগুলো পড়বেন, বিপ্লব আন্দোলনে তার ভূমিকার কথা পড়বেন, তাহলেই দেখবেন অবাক হয়ে যাবে মানুষ। স্বামীজি চলে গেলেন 1902 সাল, কলকাতায় বোমা পড়তে শুরু করলো। পিটার হিচেসের একটা বিখ্যাত বই আছে, বম্ব থ্রোয়িং ইনসিডেন্টস ইন বেঙ্গল। একেবারে বোমা পড়ছে, কৌটো বোমা। সাহেবরা বুঝতে পারছেন না কি ব্যাপার। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ডিটেকটিভ ডিপার্টমেন্ট স্যার চার্লস টেগার্ট, তিনি বললেন কি ব্যাপার বলো তো। আশুতোষ মুখার্জি বলে একজন পুলিশ অফিসারকে তিনি বিদেশে পাঠালেন। তিনি এসে রিপোর্ট দিলেন যে ম্যাথসিনি এবং গ্যারিবোল্ডি যে বোমা ফাটাতেন, কলকাতায় সেই এক ফর্মুলায় বোমা পড়ছে।
এবং সাথে সাথে তিনি মন্তব্য করলেন, এর পেছনে যিনি আছেন তিনি মাতৃভাষার মতো ফ্রেঞ্চ জানেন। এই দুয়ে দুয়ে 4 করে শ্রী অরবিন্দকে গ্রেপ্তার করা হয় এবং যখন তাকে নিয়ে যাওয়া হলো কলকাতা পুলিশের যেখানে স্পেশাল ব্রাঞ্চের অফিস আছে লর্ড সিনা রোডে, তাকে প্রথম টেগার্ড বললেন যে এর হ্যান্ডকাপটা খুলে দাও। এই যে ফ্রেঞ্চ জানতেন, বিবেকানন্দ খুব ভালো ফ্রেঞ্চ জানতেন। বিবেকানন্দ যখন বিদেশে যাননি তখন মহারাষ্ট্রে ফ্রেঞ্চ শিখে ফেলেছিলেন। তারপর যখন প্যারিস কংগ্রেসে বক্তৃতা দেন 1900 সালে, তখন বেদান্তের ওপর ফ্রেঞ্চেই 2টি বক্তৃতা দিয়েছিলেন। এবং মাদাম এমা কালভে যখন কলকাতায় আসেন, তিনি বলেছিলেন যে স্বামীজি ফ্রেঞ্চ গান রপ্ত করে ফেলেছিলেন এবং ফরাসি ভাষায় কথা বলতেন। 2টি চিঠি স্বামীজির আছে, ফ্রেঞ্চে চিঠি লিখেছেন। আন্তর্জাতিক হতে গেলে ভাষা জানতে হয়, এরা সেই ভাষাটা জেনেছিলেন। আন্তর্জাতিক হতে গেলে সেই সমাজটাকে খুব কাছ থেকে চিনতে হয়, এরা চিনেছিলেন বলেই পূব পশ্চিমের মিলন ঘটাতে পেরেছিলেন। আমরা তো অনুকরণ করি। স্বামীজি বলছেন, হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস্যুলভ দুর্বলতা, এই জঘন্য ঘৃণ্য নিষ্ঠুরতা এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতার সহায় তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। এটি চিঠিতে লিখছেন। ভয় হয় পাছে এই পাশ্চাত্য বীর্য তরঙ্গে ভারতবর্ষের বহুকাল আর্জিত রত্নরাজি না ভাসিয়া যায়। ভয় হয় ভারতবর্ষ না ঐহি ভোগলাভের রণভূমিতে পরিণত হয়। ভয় হয় এই অসম্ভব অবাস্তব মূলাচ্ছেদকারী ভাবকে অনুকরণ করিতে গিয়া ভারতবর্ষ না ইত নষ্ট স্ততভ্রষ্ট হইয়া পড়ে। তাই বলছেন কি করতে হবে? আমাদের তরুণ প্রজন্মের সামনে অতীতকে তুলে ধরতে হবে, যাতে তারা জানতে পারে এবং বুঝতে পারে। সুভাষচন্দ্র বলেছিলেন যে বিবেকানন্দ অতীতের সঙ্গে বর্তমানের যোগ করার চেষ্টা করেছেন। রবীন্দ্রনাথ স্বামীজি মারা যাওয়ার পর লিখছেন, অল্প দিন পূর্বে বাংলাদেশে যে মহাত্মার মৃত্যু হইয়াছে, সেই বিবেকানন্দ পূর্ব ও পশ্চিমকে দক্ষিণে ও বামে রাখিয়া মাঝখানে দাঁড়াইতে পারিয়াছিলেন। ভারতবর্ষের ইতিহাসে পাশ্চাত্যকে অস্বীকার করিয়া সংকীর্ণ সংস্কারের মধ্যে ভারতবর্ষকে সীমাবদ্ধ করা তাহার জীবনে শিক্ষা নহে। গ্রহণ করিবার, সৃজন করিবার, মিলন করিবার অপূর্ব প্রতিভা তাহার ছিল। ভারতবর্ষের সাধনাকে পশ্চিমে, পশ্চিমের সাধনাকে ভারতে দিবার ও লইবার পথ রচনা করিতে গিয়া তিনি নিজের জীবনকে উৎসর্গ করিয়াছিলেন। আমাদের তো কমপ্লেনের কোনো শেষ নেই। যদি হঠাৎ লোডশেডিং হয়ে যায়, আমরা একেবারে উদ্ধার করে দিই WBSEBকে, কেন কারেন্ট চলে গেল। যদি খাবার পাতে একটু কপির ডালনায় নুনটা কম থাকে, আমাদের রাগের সীমা থাকে না। আর ভাতটা যদি একটু ঠান্ডা হয়ে যায় শীতকালে, তাহলে আমরা ফেটে পড়ি রাগে। যখন এমন হবে তখন এই 3 জনের কথা ভাববেন যাদের নিয়ে আমরা আলোচনা করলাম। এরা ইচ্ছে করলেই আপনার আমার থেকে অনেক ভালো থাকতে পারতেন। মনে রাখতে হবে, শ্রী অরবিন্দ যখন কলকাতায় এসে ন্যাশনাল স্কুল অফ এডুকেশন হলো, কলেজ হলো, তিনি 800 টাকা মাসে মায়না পেতেন। 800 টাকা মানে বুঝতে পেরেছেন তো, এখনকার কোনো হিসেব করা যাবে না। বিবেকানন্দ যদি চাইতেন তাহলে ওই শিকাগো বিখ্যাত হওয়ার পরে নিজের মা এবং 2 ভাইকে নিয়ে গিয়ে আমেরিকায় চলে যেতে পারতেন। ওখানে একটা আশ্রম খুলতেন, দোতলায় থাকতেন, একটা ভ্যানের ঘর হতো, তাহলেই হয়ে যেত। তাকে জিজ্ঞেস করা হয়েছিল ভারতবর্ষে কেমন লাগছে, এতদিন বিলাসিতার মধ্যে থেকে ভারতবর্ষে ফিরছেন, কেমন লাগছে? বলছিলেন, ভারতবর্ষকে আমি আসার আগে থেকেই শ্রদ্ধা করতাম, এখন ভারতবর্ষ আমার কাছে তীর্থক্ষেত্র, তার প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র। ইন্ডিয়া আই লাভ বিফোর আই কেম অ্যাওয়ে, নাও দ্য ভেরি সয়েল অফ ইন্ডিয়া হ্যাজ বিকাম হোলি টু মি, ইট ইজ নাও দ্য হোলি প্লেস, দ্য ল্যান্ড অফ পিলগ্রিমেজ, দ্য তীর্থ। শ্রী অরবিন্দর জীবনে যদি দেখেন, দেখবেন সেই জীবনে বিলাসিতার কোনো জায়গা ছিল না। যত বিলাসিতা কমাবেন জীবন থেকে, যত চাহিদা কমাবেন, যত এটা পেলাম না বলে রাগ কমাবেন, তত সূক্ষ্মতর হবেন। আর সূক্ষ্মতর মানুষ তারা যে কোনো পৃথিবীর, যে কোনো সমাজের, যে কোনো দেশের সম্পদ। স্বামী শারদানন্দকে বরিশালে পরিচয় করিয়ে দিয়ে অশ্বিনী কুমার দত্ত বলেছিলেন, এরা শ্রীরামকৃষ্ণের সন্তান, এরা যেখানে যায় সেখানে অন্ধকার প্রবেশ করতে পারে না, আলো জ্বলে ওঠে। জীবনটা যদি আলোকিত হয়, আলোকিত করার চেষ্টা করা হয়, তবেই আমাদের স্বাধীনতা দিবস পালনের যথার্থতা,
তবেই আমাদের শ্রী অরবিন্দের প্রতি শ্রদ্ধা জানানো, স্বামীজি এবং নিবেদিতার প্রতি শ্রদ্ধা জানানো সার্থক হয়ে ওঠে। আপনাদের নমস্কার জানিয়ে আমি শেষ করছি। বাজাচ্ছি। আমি শিখেছিলাম সলিল চৌধুরীর কাছে, অনেক দিন সলিলদার সঙ্গে বাজিয়েছিলাম, ছোট বয়স তখন। পরে সলিলদার শরীর চলে যাওয়ার পর বালসারাজির দলে বাজাতাম। কি বালসারা খুব স্নেহ করতেন, সলিলদা খুব স্নেহ করতেন। আমি একটা বাজাচ্ছি গান। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন, লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।